গল্পের দ্বিতীয় পর্ব। ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে তুর্য। সকালে ঘুম থেকে উঠে দেখি তুর্য এখনো ফিরে আসেনি। কেন জানি না আমার বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তুর্য কেন ফিরে এলো না? আমি তাড়িয়ে দিয়েছি বলে কি আর ফিরে আসা যেত না? কিন্তু আমি এসব কেন ভাবছি? আমি তো তাকে ঘৃণা করি। আর কিছু ভাবতে পারছি না, মাথায় অসহ্য যন্ত্রণা করছে। ওয়াশরুমে চলে গেলাম ফ্রেশ হতে। বেরিয়ে এসে দেখি এখনো তুর্য ফেরেনি। এখন আমার রাগ হচ্ছে। এত কি অভিমান তার? একটু কিছু বলছি তো কি হয়েছে? এতটুকু তো আমি বলতেই পারি। সে আমার সাথে যা করেছে তার সামনে এই কথাগুলি কিছুই না। কিন্তু তুর্য তো আমাকে কিছুই বলেনি। আমার কেন এত অস্থিরতা হচ্ছে? আপন মনেই কথাগুলো ভাবছিলাম আর চুল আঁচড়াচ্ছিলাম, তখন দরজায় নক পড়ল। জানি না কেন আমার ঠোঁট দুটো একটু একাই হেসে উঠল। নিজের অজান্তে আমার মন বলে উঠল তুর্য এসেছে। এক ছুটে গিয়ে দরজা খুলতে আমার মুখটা আবার মলিন হয়ে গেল। দরজার সামনে তাসফি দাঁড়িয়ে আছে, নাস্তার জন্য ডাকছে আমাকে। কেন জানি না তুর্যর কথা জানতে ইচ্ছা করছে, কিন্তু সংকোচ বোধ হচ্ছে অনেক। অবশ্যই লজ্জা শরমের মাথা খেয়ে তাসফিকে বলেই ফেললাম, তোমার ভাইয়া কোথায় তাসফি? ভাইয়া তো তার রুমে। তার রুম মানে? এটা তাহলে কার রুম? না মানে আসলে এটাও এখন ভাইয়ার রুম। আগে ভাইয়া অন্য রুমে থাকতো আর কি। ও, তোমার ভাইয়া বের হবে না? কি জানি ভাবি, বলতে পারলাম না। তুমি নিচে আসো, আম্মু ডাকছে। চলো। তুর্য তার আগে ঘরে কার সাথে কথা বলছিল রাতে? কেন যেন মনে হচ্ছে এবারে সবাই আমার কাছে কিছু আড়াল করেছে। তুর্যর বড় কোনো রহস্য আছে, কিন্তু কি? রান্নাঘরে দাঁড়িয়ে আছে তুর্য, হাতে ছোট্ট একটা প্যাকেট, যার ভিতরে পাউডার জাতীয় কোনো একটা দ্রব্য আছে। সবার জন্য পায়েস বাটিতে তুলে রাখা ছিল, সেখানে একটা বাটিতে প্যাকেটে রাখা পাউডারটা মিশিয়ে দিল তুর্য। চোখ মুখ চিকচিক করছে তুর্যর, মুখে লেগে আছে ভিলেনের হাসি। তুর্যর ইশারায় বাড়ির সার্ভেন্ট ওষুধ মিশানো পায়েসটা বাটিটা হিরকে দিয়ে দিল। তুর্য ডাইনিংয়ের পাশে দাঁড়িয়ে সবটা দেখছে। খাওয়া শেষে একজন সার্ভেন্ট পায়েসটা দিয়ে চলে গেল। পায়েসটা খাওয়ার একদম ইচ্ছে ছিল না আমার, কিন্তু আম্মু বারবার বলায় খেয়ে নিলাম। নাস্তা করার সময় তুর্যর দেখা পাইনি। রুমের প্রতিটা জিনিস খুঁটে খুঁটে দেখছি, উদ্দেশ্য সময় পাস করা। কিন্তু সময় যত যাচ্ছে আমার অস্থিরতা আরও বাড়ছে। তুর্যকে দেখতে ইচ্ছে করছে ভীষণ। হঠাৎ আমার গা গুলিয়ে উঠে বমি হলো। একবার না, বেশ কয়েকবার। এখন অবস্থা এমন যে আমি আর নড়তে পারছি না। বিছানায় পড়ে আসছি, নিজের নিস্তেজ হয়ে পড়ছি। তখনই তুর্য ঘরে এলেন। তাকে দেখে এবার আমার ভীষণ রাগ হলো। সকাল থেকে তাকে খুঁজছি, আর সে কিনা একবারও আমার সামনে আসেনি। তুর্য আমার এই অবস্থা দেখে আমাকে কোলে তুলে নিয়ে কোথায় যেন যেতে লাগলো। শরীরে শক্তি নেই তার সাথে ঝগড়া করার, তাই কিছু বললাম না। হাসপাতালের বেডে শুয়ে আছি, ডাক্তার দেখছেন। তুর্য আমার পাশেই দাঁড়িয়ে আছে। ডাক্তার নার্সকে বলছেন ব্লাড নেওয়ার প্রয়োজন, কিন্তু আমার তো ফুড পয়জনিং হয়েছে মাত্র। তাহলে ব্লাড নিতে হবে কেন? ডাক্তার সাহেব কিছুটা হলেও তোমার থেকে ভালো বুঝেন, তাই নিবে। কিন্তু ব্লাড নিতে হলে তো ইঞ্জেকশন দিতে হবে। কেন, ভয় পাও বুঝি? তুর্যর কথাতে আমার ইগোতে লেগেছে। আমি কি বাচ্চা নাকি যে ভয় পাবো? ডাক্তার, আপনার যতবার ইচ্ছা ব্লাড নেন, আমি ভয় পাই না। টেস্ট করতে দিয়ে কিছু মেডিসিন নিয়ে বাড়ি ফিরে এলাম। সারাটা বিকেল ঘুমিয়ে থেকে সন্ধ্যার চোখ মেলাতে দেখি তুর্য আমার মাথার কাছে বসে আছে, নেশা ধরানো চোখে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটো আমাকে কিছু বলতে চাইছে মনে হচ্ছে, কিন্তু এই ভাষাটা আমি পড়তে পারছি না। তবু তাকিয়ে আছি তার দিকে। জানি না কতক্ষণ তাকিয়েছিলাম এভাবে। হঠাৎ তুর্য উঠে সেখান থেকে চলে গেল। কোথায় গেল দেখার জন্য আমি তার পিছনে গেলাম। কাল রাতে সেই ঘরটাতে গিয়ে নিজেকে বন্দি করে নিল সে। আমি কিছুক্ষণ সেই ঘরটার বাইরে দাঁড়িয়ে রইলাম। কালকের মতো কথার শব্দ আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না। আমার জানার অনেক আগ্রহ হচ্ছে, ওই ঘরে কে আছে যার সাথে তুর্য ঘন্টার পর ঘন্টা কথা বলে। আবারও সেই একই ফটো ফ্রেমটা বুকে জড়িয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তুর্য। তবে আজ আর চোখে পানি নেই। আজ দু চোখ খুশিতে চকচক করছে। মনে হচ্ছে কোনো ছোট বাচ্চা তার সামনে হারিয়ে যাওয়া খেলনার সন্ধান পেয়েছে। আমি পেয়েছি হির, দেখো আমি পেয়েছি। আমি আমার লক্ষ্য পূরণের পথে অনেক দূর এগোতে এসেছি হির। আর বেশি অপেক্ষা নেই, আর কিছুটা ধৈর্য ধরতে হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। সব অপরাধী তার অপরাধের শাস্তি পাবে, সব হিসাব কড়াই গন্ডায় উসুল করতে হবে। আমি শুধু এই দিনটার অপেক্ষায় আছি হির, যেদিন তুমি আমাকে নিজের করে নিবে। সেদিন আমার ভালোবাসার চরম প্রাপ্তি হবে। যারা তোমাকে এত কষ্ট দিয়েছে, তোমাকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছে, তাদের তো কৈফিয়ত দিতেই হবে। এত সহজে তাদের কিভাবে ছেড়ে দেব? এতদিন শুধু অপেক্ষায় ছিল তোমাকে নিজের করে আনার, সেটা হয়ে গেছে। এখন শুরু হবে আসল খেলা।
তুর্য আহমেদ চৌধুরী এত সহজে সব ভুলে যাবে সেটা তো হবে না। কথাগুলো বলে তুর্য একটা ভিলেন হাসি দিল। তুর্য এখনো ফিরে আসেনি, জানি না কার সাথে কথা বলে লুকিয়ে। এতটাই যখন ভালোবাসা ছিলে তাহলে আমার সাথে ওসব করলে কেন, আর বিয়েই বা কেন করলে? ভীষণ কান্না পাচ্ছে। তুর্যর এই অবহেলা আমি মেনে নিতে পারছি না। তুর্যর কাছে এলে আমার সহ্য হয় না, আবার দূরে গেলে কষ্ট হয়। আমি নিজেই নিজেকে বোঝাতে পারি না। ফোনটা সেই কখন থেকে বেজেই চলছে। এতক্ষণ তুর্যর কথা ভাবছিলাম তাই ধরিনি, কিন্তু এখন সহ্যের সীমা বাইরে চলে গেছে। স্ক্রিনে নাম না দেখে রিসিভ ইলাম হ্যালো। ওপাশ থেকে রায়ানের কণ্ঠ ভেসে আসলো। হিট, কোথায় তুই? 2 দিন যাবৎ ফোন করছি, কোনো খোঁজ নেই তোর। তুই ঠিক আছিস তো? রাহি বলল ঠিক আছিস, কিন্তু আবার বিশ্বাস হয়নি। এতবার ফোন করার পরে রিসিভ করিসনি কেন? রায়হান ভাইয়া, ঠিক কি বলবো বুঝতে পারছি না, মাথা পুরো হ্যাং হয়ে আছে। আমার উপস্থিত বুদ্ধি আগের থেকে কিছুটা কম, এখনও তাই হয়েছে। মুখে তালা লাগিয়ে বসে আছি। রায়হান ভাইয়ার প্রশ্নের কোনো উত্তর নেই আমার কাছে। কি বলবো তাকে যে তুমি ঢাকার বাইরে গেছো আর আমি বিয়ে করে নিয়েছি? কেন করেছি সেটা তাকে বোঝাতে পারবো না। তার পরিবারের জন্যই করেছি, কারণ ওই মানুষগুলো আমার আপনজন, তাদের জন্য সব করা যেতে পারে। কিন্তু রায়ান কি সেটা বুঝতে পারবে? রায়ানকে কিছু বলার আগে কেউ আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিল। পিছন ফিরে দেখি তুর্য অগ্নিমূর্তি হয়ে দাঁড়িয়ে আছে। তুর্যকে দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। আসলে রায়ান ভাইয়া ফোন দিয়েছিল 2 দিন ধরে আমার খোঁজ নেই বলে। তুতলিয়ে কথাগুলো বললাম। তুর্য আমার কোনো কথা কানে না নিয়ে আমার দিকে এগোচ্ছে, আর আমি পিছোচ্ছি। পিছোতে পিছোতে আলমারিতে ঠেকে গেছি পিঠ। এবার আর আমার রক্ষা নেই, এবার আমাকে মরতেই হবে। তুর্য যেভাবে এগোচ্ছে আমার দিকে, আমি নিশ্চিত গলা টিপে মেরে দেবে। আমার আর তুর্যর মধ্যে হয়তো 1 সেন্টিমিটার দূরত্ব। তুর্যের নিঃশ্বাস আমার মুখের উপর আশ্রে পড়ছে। তুর্যের হাত দুটো আমার দিকে আসছে, এখন হয়তো গলায় পড়বে। আমি চোখ মুখ খিচে ধরে আছি, কিন্তু আমাকে অবাক করে তুর্য আমার গলা চেপে না ধরে ঠোঁট দুটো চেপে ধরলো তার ঠোঁট দিয়ে। আমি চোখ বড় বড় করে তাকিয়ে আছি তার দিকে। তুর্য আমার কোমর জড়িয়ে ধরে রেখেছে। আমি যেন ফ্রিজ হয়ে গেছি। কিছুক্ষণ পর তুর্য আমাকে ছেড়ে দিয়ে বাইরে চলে গেল। আমি এখনও আগের পজিশনে দাঁড়িয়ে আছি, শুধু ভাবছি কিভাবে কি হলো। রাতে তুর্য আর ঘরে ফেরেনি, হয়তো সেই রুমটাতে ছিল। পরের দিন সারাদিন তুর্য একবারের জন্য দেখা গেল না, না জানি কোথায় গিয়েছিল। বিকালে তুর্য বাড়ি ফিরে আসার সময় তার হাতে একটা প্যাকেট ছিল, আর মুখটা কেমন চিন্তিত ও বিষণ্ণ। তুর্য বাড়ি ফিরে আমাদের রুমে না আসে সেই ঘরটায় ঢুকলো। এখন আমি নিশ্চিন্ত এই লোকটার মানসিক সমস্যা আছে। না হয় ওই ঘরে কেউ থাকে যার সাথে সে কথা বলে লুকিয়ে লুকিয়ে। না, এভাবে হাতে হাত রেখে বসে থাকলে চলবে না। আমাকে জানতেই হবে ওই ঘরে কে থাকে, যার সাথে তুর্য সারাটা রাত কাটায়। সন্ধ্যায় তুর্য আমার ঘরে এসে একটা প্যাকেট আমার হাতে দিল। এটা পরে রেডি হয়ে নাও, আমরা ডিনার করতে বাইরে যাচ্ছি। তুর্যকে মানা করতে গিয়েও কেন যেন মানা করতে পারলাম না। প্যাকেটটা খুলে একটা ব্ল্যাক 3 পিস সাথে ম্যাচিং কানের দুল জামাটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। বেরিয়ে দেখি তুর্য চুল আঁচড়াচ্ছে। তুর্যর কালো শার্ট পরছে, ফর্সা শরীরে কালো শার্টটা বেশ মানিয়েছে। আমাকে বের হতে দেখে তুর্য নিচে চলে গেলেন। চোখে হালকা কাজল, ঠোঁটে হালকা রঙের লিপস্টিক পরে নিলাম। চুলগুলো ছেড়ে দিয়েছি। 3 পিসটা অনেক সুন্দর, আমাকে ভালোই মানিয়েছে। তুর্যের পছন্দ এতটা খারাপ না। হ্যান্ডব্যাগ নিয়ে নিচে নেমে গেলাম। তুর্য নিচে দাঁড়িয়েছিল, আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইলেন। এভাবে তাকিয়ে থাকায় আমার খুব অস্বস্তি হচ্ছে। হালকা করে একটু গলা ঝাড়া দিয়ে তুর্য কেন যেন হুঁশ ফিরে পেল। রেস্টুরেন্টে আমাদের সাথে তুর্যের বডিগার্ড জনও গেল। রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই উপস্থিত সবাই তুর্যের উপর হুড়মুড়িয়ে পড়ল। রকস্টার তুর্যকে এভাবে দেখতে পাবো হয়তো আশা করিনি। দরজার সামনে দাঁড়িয়েছি, 3-4 মিনিট হয়ে গেছে, তবু ঢুকতে পারছি না। মেয়ে ফ্যানেরা মনে হচ্ছে তুর্যকে খেয়ে ফেলবে। সেলফি নিচ্ছে তো নিচ্ছে। অবশেষে তাদের সেলফি প্রোগ্রাম শেষ হলে তুর্য আমার হাতটা ধরে একটা টেবিলে বসিয়ে দিল। এই টেবিলটা হয়তো স্পেশাল ভাবে সাজানো হয়েছে। সবাই আমার দিকে তাকিয়ে আছে যেন আমি একটা এলিয়ান। রকস্টার তুর্য চোখে আমাকে দেখে সবার চোখ বড় বড় হয়ে গেল। তুর্য টেবিলে বসতে কিছু মেয়ে ফ্যানেরা এসে তুর্যকে একটা গান শোনানোর জন্য রিকোয়েস্ট করতে লাগলো। তুর্য তাদের হ্যাঁ সম্মতি দিলে ম্যানেজার গিটার বাজানোর ব্যবস্থা করে দিল। এই মেয়েগুলোর আধিক্যতা থেকে আমার গা জ্বলে যাচ্ছে। একটা মানুষ বউয়ের সাথে ডিনার করতে এসে তাতেও শান্তি নেই। তুর্য গিটার হাতে নিয়ে সেন্টারে গিয়ে বসলো। এখন আমি যেই গানটা গাইবো সেটা আমি ডেডিকেট করতে চাই আমার লাভলি ওয়াইফকে। তুর্যর কথা শুনে ওর ফ্যানেরা মনে হচ্ছে আকাশ থেকে পড়লো। সবাই অবাক হয়ে জিজ্ঞাসা করলো, বউ মানে? তুর্য, আপনি বিয়ে করছেন? মিট মাই লাভলি ওয়াইফ হির, আমাকে ইশারা করে। সবাই আমার দিকে তাকিয়ে আছে।
হির শুধু আমার বউ নয়, আমার বেস্ট ফ্রেন্ড, আমার ছোটবেলা, সরি টিন ইয়ার্স, ছোটবেলা না, টিনেজদের ভালোবাসা, আমার জীবন, আমার কলিজা, আমার হির। এই লোকটা পরেও বটে, কত সুন্দর মিথ্যে গুছিয়ে বলছে বিয়ে করলো জোর করে, আবার নাকি আমি তার ছোটবেলার, সরি টিনেজার্সদের ভালোবাসা। একটা মেয়ে কান্না শুরু করে দিয়েছে তুর্যর বিয়ের কথা শুনে। আমার কেন জানি না খুব হিংসা হচ্ছে মেয়েগুলোর প্রতি। কেমন চিপকে দাঁড়িয়েছে তুর্যের সাথে, তুর্য গিটার সুরে তুলল, আমিও তাকিয়েছি তুর্যের দিকে। সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলাম, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। করতালের শব্দে আমার ধ্যান ভাঙলো, গালে হাত দিয়ে বুঝতে পারলাম গাল ভিজে গেছে চোখের পানিতে। তার মানে আমি কাঁদছিলাম, কিন্তু আমি কেন কাঁদবো? তুর্যর দিকে ভালো মতো তাকিয়ে দেখে তুর্যরও চোখ ভেজা। তবে কি তুর্যও কাঁদছিল? এসব কি হচ্ছে? তুর্য সবাইকে বিদায় জানিয়ে টেবিলে এসে পড়লো, মুখে হাসি লেগে থাকলো। তুর্যর চোখ দুটো টলমল, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তুর্য কান্না চেপে রেখেছে। কিন্তু কেন? ডিনার শেষে বাড়ি ফিরে তুর্য আমার রুমে এসেছে, বারবার জানতে ইচ্ছে করছে তুর্য তখন তুমি কেন কাঁদছিলে, কিন্তু সাহস কুলাতে পারছি না। ফ্রেশ হয়ে বেরিয়ে আসতে তুর্য বলে, হির তুমি কি রেগুলার কোনো মেডিসিন নাও? হঠাৎ তুর্যের এই প্রশ্নে আমি কপাল কুঁচকে তার দিকে তাকিয়ে আছি। প্রশ্নটা কোনো যুক্তি খুঁজে পেলাম না। কেন বলুন তো? না, আসলে ডাক্তার তোমার মেডিকেল হিস্ট্রি জানতে চায়। তোমার এমন হঠাৎ এত বমি হয় ডাক্তারের কাছে একটু উদ্ভট মনে হয়েছিল, তাই সে জানতে চায় আর কি। ও হ্যাঁ, প্রতিদিন রাতে আমি একটা ওষুধ খাই। কোন রোগের ওষুধ? এটা তো আসলে আমার না মনে নেই কোন রোগের, কিন্তু ওষুধটা খেলে খুব ভালো ঘুমায়, তাই বুঝি। কালকে সকালে একটু দিও তো ওষুধটা, ডাক্তারকে দেখাবো। আচ্ছা, দিয়ে দিব। তার আগে একটা প্রশ্নের উত্তর চাইবো। বলো। পূর্ব দিকে ঘরটা কার, যেটাতে আপনি প্রতিদিন থাকেন? আমার প্রশ্ন যেন তুর্য অনেকটা বিচলিত হলেন, কেমন যেন অস্থির অস্থির লাগছিল তুর্যকে। তিনি ইনিয়ে মিনিয়ে বললেন, ওটা আমারই ঘর। তোমার সামনে থাকলে তোমার প্রবলেম হয়, তাই ওই ঘরে থাকে। তুর্যের প্রশ্নের উত্তরে আমি সন্তুষ্ট না। আমি নিজেই তাকে কথাগুলো বলতে শুনেছি। আমি নিশ্চিত তুর্য কিছু একটা লুকোচ্ছে আমার কাছে। গিয়ে নিজেকে ঘরের ভিতরে বন্দি করে নিল রায়ান। অনেক কষ্টে এতক্ষণ চোখের পানিগুলো ধরে রেখেছে, এখন যেন আর চোখের পানি বাদ মানছে না রায়ানের। ভীষণ ভালোবাসে হিরকে, স্বপ্নেও কল্পনা করেনি এভাবে হিরকে হারিয়ে ফেলবে। চরম ভুল করেছে রায়ান, হিরকে একা ফেলে যাওয়াটাই ওর সবচেয়ে বড় ভুল ছিল। একটা ভুলের জন্য আজ সে হিরকে হারিয়ে ফেলেছে, কিন্তু রায়ান এত সহজে হেরে যাবার পাত্র নয়। সে জানে হির ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তাই এত সহজে সে রায়ানকে ভুলে তুর্যকে আপন করে নেবে না। এখনো কিছুটা হলেও আশা বাকি আছে। বারান্দায় দাঁড়িয়ে সিগারেটে টান মারছে আর হিরের কথা ভাবছে রায়ান। যে করেই হোক হিরের সাথে দেখা করতে হবে তার, হিরকে ফিরিয়ে আনতে হবে। হিরকে ছাড়া রায়ানের জীবন অচল। কিন্তু একটা ভেবে হাতের সিগারেট ফেলে দিল। হিরকে ফোন করলো রায়ান। হ্যালো হির, প্লিজ ফোনটা রাখিস না, একটু কথা বলবো শুধু। রাখিস না ফোনটা? রাখবো না, আমারও অনেক কিছু বলার আছে। একটু দেখা করতে পারবি কাল? ঠিক আছে, আমি আসবো। সত্যি আসবি তো? আসবো। রায়ান ফোনটা রেখে দিল, চোখে মুখে আনন্দের ঝলক। রায়ান হয়তো হিরকে নিজের করে ফিরে পাওয়ার আশা আবারও জেগে উঠল। রায়ান ফোন বলে দিলাম যে দেখা করব, কিন্তু কিভাবে? তুর্য জানতে পারলে কি আবার উল্টোপাল্টা কিছু করবে। কিন্তু রায়ানের কাছে অপরাধী হয়ে থাকতে পারবো না আমি, তাকে সবটা জানাতে হবে। মাথার যন্ত্রণা আবারও শুরু হয়ে গেছে। ওষুধটা খেয়ে নিলাম, শুয়ে আছি কিন্তু চোখে ঘুম নাই। কেন জানো আমার জীবনের সব সমস্যা আসে বুঝি না। সব তো ভালোই চলছিল, জীবন কোনো ঝামেলাই ছিল না। তুর্য নামক ঝড়টা এসে আমার জীবন ওলট পালট করে দিল। এই লোকটাকেও আমি বুঝি না, কখনো মনে হয় আমাকে ভালোবাসে, আবার কখনো মনে হয় সবটাই অভিনয়। অনেক রাত হয়েছে, তুর্য এখনো ঘরে ফেরেনি। কোথায় আছে দেখার জন্য নিচে নামতে দেখলাম তুর্য, কিয়ারা, তাপসি আর রিশান হাসাহাসি করছে। কিয়ারা আড্ডার ছেলে বারবার তুর্যর কাছে আসার চেষ্টা করছে, না চাইতেও কেন যেন আমার চোখ তুর্য আর কিয়ারার উপর আটকে যাচ্ছে। খুব অস্বস্তি লাগছে। কিয়ারার এমন ঢলাঢলি সহ্য করতে পারছি না আমি। কোনো কিছু না ভেবে তুর্যর কাছে চলে গেলাম। শুনছেন? তুর্য অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে, যেন ভূত দেখছে। কি হলো, শুনছেন? তুমি এভাবে ডাকছো অবাক হয়ে? কেন, আমি কি ডাকতে পারি না? না, ঠিক নয়। বলো, কি বলতে চাও? আপনি ঘরে আসুন, অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। তুর্য কিছু বলতে যাবে তার আগে কিয়ারা বলতে শুরু করলো, আরে হির ভাবি, ঘুম পাচ্ছে তো ঘুমাও, তুর্যকে ছাড়া যাবে না। তুর্য আমার সাথে, আমাদের সাথে থাকুক। এতদিন পর দেখা, আমাদের একটু আড্ডা দেবো না? কিয়ারার কথা শুনে কেউ আমার শরীরে আগুন ধরিয়ে দিল। মেয়েটার সাহস দেখে অবাক হচ্ছে। আমার স্বামীকে আমার সাথে যেতে দিবেন? আমি তুর্যের হাত ধরে ওনাকে উঠালাম। কিয়ারা আপু, তোমরা আড্ডা কালকে দিনে আবার দিও, কিন্তু এই সময়টা স্বামী স্ত্রী পার্সোনাল। এই সময়
তার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তুর্য এখনো আমার দিকে হা হয়ে তাকিয়েছে, হয়তো এমন কথা আমার মুখ থেকে আশা করেনি। তুর্যকে উদ্দেশ্য করে বললাম, চলুন ঘরে। বলেন মহারানী। মহারানী কেমন যেন পরিচিত লাগছে শব্দটা। ও তো কিছু না ভেবে ঘরে চলে এলাম। তুর্য ফ্রেশ হতে গেছে, আমি আর ভাবছি আমি এসব কি নিচে বললাম। তুর্যের সাথে কেরাকে দেখে এত হিংসে কেন হলো আমার, যে সব কথা নিচে এলাম বা ওগুলো বা কেন? আমার কথা আবারও অন্য কোনো অর্থ বের করবে না তো তুর্য? ব্যালকনিতে দাঁড়িয়ে নিজেই নিজে কথাগুলো ভাবছিলাম, তখনই হঠাৎ পিছন থেকে কেউ জড়িয়ে ধরলো। আচমকা এমন হওয়াতে আমার চোখ দুটো বড় বড় হয়ে গেছে। চুলগুলো সরিয়ে দিয়ে আমার ঘাড়ে নাক ঘষছে তুর্য। মনে মনে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমার কথাগুলোর উল্টো অর্থ বের করেছে তুর্য। এই লোকটা কেন যে এত বেশি বোঝে? তুর্যর হাত দুটো কেমন যেন কোমরে বিচরণ করছে, কেমন যেন ঘোরের মতো লাগছে সব। আমার নিজের দিকে ঘুরিয়ে দিয়ে আমার মুখটা তার দিকে আজলে নিলেন তুর্য। নেশা লাগানো চোখের দিকে তাকিয়ে আছেন আমার দিকে। কেন জানি না ভীষণ লজ্জা লাগছে। তুর্য আস্তে আস্তে তার মুখটা আমার মুখের কাছে আনছে, আর এত কাছে আনাতে আমার নিঃশ্বাস খুব দ্রুত ওঠানামা করছে। তুর্যটা ঠোঁট দুটো এগিয়ে আনছে, তখনই কি মনে করে আমি তাকে থামিয়ে দিলাম। তুর্য ভুরু কুঁচকে আমার দিকে তাকিয়ে আছে, হয়তো বোঝার চেষ্টা করছে আমি কেন মানা করলাম। তার এভাবে তাকিয়ে থাকার আমার অস্বস্তি হচ্ছিল একটু। ওভাবে কি দেখছেন? থামিয়ে দিলে যে? আমি না বলেছি নিজের থেকে আপনার কাছে আসবো না, তাহলে নিচে থেকে ডেকে আনলে কোনো পার্সোনাল সময় কাটাবে বলে? ওই কিয়ারা শাকচুন্নি থেকে সরিয়ে আনতে কিভাবে ঢলাঢলি করছিল দেখেছেন কি? আরে দেখেননি কিভাবে আপনার সাথে বরাবর গা ঘেঁষাঘেঁষি করছিল একজন বিবাহিত পুরুষের সাথে কেউ এমন চিপকে থেকে, তাও আবার তার বউয়ের সামনে? এই জন্যই নিয়ে এসেছি আপনাকে। কেমন যেন একটু পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আর ইউ জেলাস? আমি আর জেলাস? মোটেও না। ও আচ্ছা, তাহলে আমি যাচ্ছি। কোথায় যাচ্ছেন? কিয়ারার কাছে। কিয়ারার কাছে মানে কি? তুমি তো কিস করতে দিলে না, কিন্তু কিয়ারার কাছে গেলে সবই দিবে। সব দেবে মানে? সব মানে বোঝো না? সব মানে সব। চোখ টিপে। ছোট বাচ্চা নই আমি, সব বুঝি। কিয়ারা আপনাকে সব দেবে কেন? কিয়ারা ছোট থেকে আমাকে পছন্দ করে, তাই একবার আমি ওর কাছে গেলেই সব দিয়ে দিবে। আপনি কি ওর কাছে যাবেন? আপনি যাবেন কেন? এখন ঘরে না পেলে বাইরে তো যেতেই হবে, কি করার বলো? না, আপনি যাবেন না কেন বলো তো? আচ্ছা, রুমটা লক করে রাখো, আমি যাচ্ছি। তুর্য আর কিছু বলতে না দিয়ে ওনার ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ এভাবে থেকে ওনাকে ছেড়ে দিলাম। তুর্য হতভম্ব হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি নিজেও নিজের কাছে লজ্জিত না, জানি কি হয়েছিল আমার। আমি যে এমন কিছু করতে পারি সেটা আমার ধারণার বাইরে। আমি একটু দূরে দাঁড়িয়ে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়েছে। তুর্য আমার দিকে এগোচ্ছে। তুর্য আমার কাছে এসে আমাকে কোলে তুলে নিল। আমি এখন লজ্জায় তার দিকে তাকাতে পারছি না। হয়তো তাকালে বুঝতে পারতো তুর্য কেমন নেশা ভরা দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে খাটে শুইয়ে দিয়ে তুর্য নিজের সব ভর আমার উপরে ছেড়ে দিলেন। সকালে গোসল করে বসে আছি, কখন তুর্য উঠবে, বের হবে বাসা থেকে, আর আমি রায়ান ভাইয়ের সাথে দেখা করতে যাব। কিন্তু তুর্যর ওঠার কোনো নাম নিশানা নাই। এই যে মরার মতো এত পড়ে ঘুমাচ্ছেন, উফ! একটা মানুষ এত কি করে ঘুমায়? নিচে গিয়ে কিচেন থেকে একবার ঘুরে এলাম, তুর্য এখনো ঘুমাচ্ছে। হঠাৎ মাথায় একটা শয়তানি বুদ্ধি খেললো। এক গ্লাস পানি তুর্যর মুখে ঢেলে দিলাম। তুর্য হক চকিয়ে লাফ দিয়ে উঠে পড়ল। তারপর তুর্যর এমন কাক ভেজা রূপ দেখে আমি হেসে কুটি কুটি হচ্ছি। তুর্য রাগী দৃষ্টিতে আমার দিকে এগিয়ে আসছে, হাসি পাচ্ছে আবার ভয়ও পাচ্ছি। আমি যেতে যেতে আলমারির সাথে আটকে গেলাম। তুর্য এসে আমাকে জড়িয়ে ধরে তার ভেজা চুলগুলো ঝাঁকিয়ে সব পানি আমার মুখে ছিটিয়ে দিলেন। আমি এখনো মুখ টিপেই হেসে যাচ্ছি। তুর্য আমাকে খাটে তুলে শুইয়ে দিলেন। কি করছেন? ছাড়েন। না, ছাড়বো না। এটাই হবে তোমার পানিশমেন্ট। কিসের পানিশমেন্ট? আমাকে ঘুম থেকে ওঠানো আর ভিজিয়ে দেওয়া। এত বেলা পর্যন্ত কি ঘুমায় নাকি? রাতে তো ঘুমাতেই দিলে না, এখন কি সকালেও ঘুমাবো না? আপনার লজ্জা নেই, তাই না? এগুলো কেউ বলে? এই, তুমি কি লজ্জা পাচ্ছ? তোমার গাল দুটো লাল হয়ে গেছে। লজ্জা কেন পাবো? আপনি শুনুন, আমার উপর থেকে দরজা খোলা আছে, কেউ এসে পড়বে। কেউ আসবে না, আর এলেই বা কি? আমাদের বিয়ে হচ্ছে, আমরা রোমান্স করতে পারি। কথা বলে তুর্য আমার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে নেয়। আর এই সময় কিয়ারা দৌড়ে রুমে ঢুকে গেল।
আমাকে আর তুর্যকে এভাবে দেখে কেয়ারা জোরে চিৎকার করলো। কেয়ারাকে দেখে আমি আর তুর্য দুজনেই ভীষণ লজ্জা পেয়েছি। তুর্য আমাকে ছেড়ে উঠে দাঁড়ালো আর আমি আঁচল ঠিক করতে নিলাম। এমন পরিস্থিতির জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। তুর্য কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। আমি লজ্জায় লাল হয়ে নিচে তাকিয়ে আছি। লজ্জা কাটিয়ে কেয়ারার দিকে তাকাতে দেখলাম কেয়ারা চোখের পানি টলমল করছে। এই পানির রহস্য আমি বুঝতে পারলাম না। তুর্য বাসা থেকে বের হলো, আমিও বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য রায়ান ভাইয়ের সাথে দেখা করা। পার্কে গিয়ে ঢুকেই দেখি রায়ান ভাইয়া আগেই বসে আছে। ভাইয়ের সামনে যেতেই যে আমাকে জড়িয়ে ধরলো। আমি আগের মতোই মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। রায়ান ভাইয়া আমাকে ছেড়ে তার সামনে বসিয়ে দিলেন। কিভাবে কথা শুরু করব বুঝতে পারছিলাম না। কিছুক্ষণ চুপ থাকার পর রায়ান ভাইয়া নিজেই বলা শুরু করলেন, হির, আমি জানি তুই এই বিয়ে ইচ্ছে করে করিস না। নিশ্চয় এর পিছনে বড় কোনো কারণ ছিল। কালকে তুই বললি তুই উপায়হীন ছিলে। আমাকে বল হির, কি সমস্যা ছিল যার জন্য তুই অন্য কাউকে বিয়ে করলি? রাহান ভাইয়ের কথায় আমার চোখ ভিজে গেছে। মানুষটা এখনো আমাকে কত বিশ্বাস করে। ভরসার হাত মাথায় পেয়ে সব খুলে বললাম রায়ান ভাইয়াকে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়লাম। আমার সব কথা শুনে মনে হচ্ছে রায়ান ভাইয়া আকাশ থেকে পড়লো। এত কিছু হয়ে গেছে তোর সাথে হির, আর তুই একটাবারও বলিসনি আমাকে? তুই সেদিন রাতে আমাকে সব বলতে পারতি। পরের দিন সকালে আমরা বিয়ে করে নিতে পারতাম। তাহলে আর তুর্য তোকে ব্ল্যাকমেল করে বিয়ে করতে পারতো না। আমি কখনো স্বপ্নে ভাবিনি আমার সাথে এমনটা হবে। এমন সাদাসিধা একটা মেয়ে ছিলাম আমি, যেই আমার জীবনে এত উথাল পাথাল। আমি যদি এরপরে তোমাকে বিয়ে করতাম সেটা তো তোমাকে ঠকানো হতো। তুই কিছু ভাবিস না তুর্য, সব কিছু জোর করে করেছে। তোর ইচ্ছে ছিল না, তাই তুই ওই বাড়ি ফিরে যাবি না। আজকে এক্ষুনি আমার সাথে পালিয়েছেন। আমরা অনেক দূরে চলে যাবো, যেখানে তুর্য কোনো ও ছায়া পৌঁছতে পারবে না। রায়ান ভাইয়ের ইমোশনটা আমি বুঝতে পারি আর সম্মানও করি, কিন্তু তুর্যকে ছেড়ে আমি পালাতে পারবো না তার হাত ধরে। না ভাইয়া, আমি তুর্যকে ছেড়ে আপনার সাথে যেতে পারবো না। আপনি আমাকে ভুল বুঝছেন, কিন্তু তুর্য আমার স্বামী। তুর্য আমার সাথে যাই করেছে, কিন্তু আমি জানি সে আমাকে ভালোবাসে। হয়তো আজও মুখে না কিছু বলেনি, কিন্তু তার চোখ বলে দেয় যে সে আমাকে ভালোবাসে। তুই সব কি বলছিস? যে লোকটা তোর সাথে এত বড় অন্যায় করলো, তুই তার সাথে থাকতে চাইছিস? সেই লোকটা আমি ভালোবেসেছিলাম রায়ান ভাই। এখন সে চাইলেও তার থেকে দূরে থাকা আমার পক্ষে সম্ভব নয়। হিত, তুই পাগল হয়ে গেছিস। তুমি যা ইচ্ছে ভাবতে পারো। আমি শুধু চেয়েছিলাম তুমি সত্যিটা জেনে নাও, আর পারলে আমাকে ক্ষমা করে দিও। রায়ান ভাইয়া আর কিছু বলার সুযোগ না দিয়ে সেখান থেকে চলে গেলাম। এতক্ষণ হির আর রায়ানের থেকে একটু দূরে সবটা দেখছিল তুর্য। এতক্ষণ চিন্তিত থাকলেও এখন তার মুখে এক প্রশান্তের হাসি। রায়ান এখনো আগের পজিশনে বসে আছে, হয়তো অনেকটা অবাক। স্মৃতির উপর ভালোবাসা নির্ভর করে না, ভালোবাসা তার রাস্তা ঠিকই খুঁজে বের করে। তুর্যর ভালোবাসার কাছে হেরে গিয়ে হিরো ভালোবেসে ফেলছে তুর্যকে। তুর্য সেখান থেকে চলে গেল। আজকে মনটা একটু ভালো লাগছে, খুশি খুশি রাখছে। রায়ান ভাইয়াকে সবটা বলতে পেরে মনের একটা বোঝা নেমে গেছে। কিন্তু আমি কি সত্যি তুর্যকে ভালোবেসে ফেলেছি? তুর্যর মতো একটা খারাপ মানুষকে কিভাবে ভালোবাসলাম আমি? কথাগুলো ভাবতে ভাবতে ঘরে যাচ্ছিলাম, তখন কিয়ারা ঘরের বাইরে থেকে কান্নার শব্দ পেলাম। কারো কথায় কান না পেতে শোনা ঠিক না, কি নিজের কৌতূহল দমিয়ে রাখতে না পেয়ে শুনতে লাগলাম কি বলছে কিয়া। যতদূর বুঝতে পারলাম কিয়া ফোনে কথা বলছে। এমনটা করো না প্লিজ। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে ছাড়া আমি কি নিয়ে বাঁচবো? তুমি এই কালকের মেয়েটার জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো? তোমার সব কথা আমি শুনেছি। যেভাবে চাইছো ঠিক সেভাবে নিজেকে তোমার কাছে সঁপে দিয়েছি। এখন যখন আমার এই অবস্থা, তখন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ কেন? তুর্য, কেন এমন করছো বলো না প্লিজ। কিয়ারার মুখে থেকে তুর্যর নাম শুনে আমার বুকটা ছ্যাদ করে উঠলো। তার মানে তুর্য আর কিয়ারার আগের থেকে রিলেশনে ছিল। তার মানে আমি তুর্য আর কিয়ারার মাঝখানে চলে এসেছি। এরপর কিয়ারা যা বলার তা শোনার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। প্লিজ তুর্য, এমন করো না। আমার কথা চিন্তা না করলে তোমার অনাগত সন্তানের কথা চিন্তা করো। এই পৃথিবীতে তোমার সন্তান আসতে চলেছে। ওর বাবার পরিচয়ে আমি কিভাবে আনবো এই সমাজে? একটাবার আমাদের সন্তানের মুখের দিকে তাকিয়ে হলে আমাকে ফিরিয়ে দিও না। কিয়ারার ঘরের সামনে থেকে আস্তে করে সরে গেলাম। আমার পা দুটো যেন আর চলছে না। তুর্য এতটা নিচে নামতে পারে ভাবতে আমার কষ্ট হচ্ছে। আমি যে তুর্যকে ভালোবাসতে শুরু করছিলাম, আর সে কিনা অন্য একটা মেয়ের সন্তানের বাবা। এই মুহূর্তে আমার কান্না করা উচিত, কিন্তু চোখে পানি পড়ছে না। অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে রায়ানকে, চেয়ারের সাথে বেঁধে রেখেছে। কপাল কেটে
ফিনকি দিয়ে রক্ত পড়ছে, হাত পিঠ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। রায়ান অস্পষ্ট স্বরে পানি চাইছে। কেউ একজন এক গ্লাস পানি হাতের সামনে এগিয়ে দিল। রায়ান চোখে ঝাপসা দেখছে, তাই গ্লাসটা খেয়াল করতে পারছে না, হাতটা বাঁধা অবস্থায়। পানিটা খেয়ে নাও। রায়ান, কণ্ঠটা কি পরিচিত মনে হচ্ছে। কে তুমি? এত সহজে ভুলে গেলে? আমি তো ভেবেছিলাম। আর যাই হোক, তুমি আমাকে কখনো ভুলতে পারবে না। তুর্য, তুই আমাকে তুলে এনেছিস। দ্যাটস লাইক এ গুড বয়। এই তো চিনতে পেরেছো? তখন এই ঘরের লাইটটা জ্বলে উঠলো। আমাকে এভাবে তুলে আনার মানে কি তুর্য? কি করেছি আমি যে আমাকে মারা হলো? রায়ান, তোমার মুখ থেকে এত ইনোসেন্ট কথাগুলো আমি আর মেনে নিতে পারি না। কিভাবে পারো নিজেকে এত ইনোসেন্ট বানিয়ে রাখলে? সেখানে তোমার আসল রূপটা আমি খুব ভালো করে চিনি। আমি তোমাকে তুমি আমাকে ভুল বুঝছো তুর্য। আমি কিছু করিনি। তুর্য রায়ানের নাক বরাবর একটা ঘুষি দিয়ে রায়ানকে নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। জানিস তো, তুর্য মামুদ কখনোই কারণ ছাড়া কিছু করে না। তোকে কারণ ছাড়া আমি আনিনি। আজকে আমার আর হিরের আলাদা হওয়ার পিছনের কারণ তুই। তুমি আবারও ভুল বুঝছো। এটা সত্য যে আমি হিরকে অনেক ভালোবাসি, কিন্তু তোমার কাছ থেকে ওকে আলাদা করিনি। আলাদা করনি, এটা কি আমি বিশ্বাস করবো সত্যি? দেখ তুর্য, আমি মানছি হিরের বেঁচে থাকার কথাটা আমি সবার কাছ থেকে লুকিয়েছি, কিন্তু বিশ্বাস করো এর পিছনে কারণ শুধু একটাই। আমি হিরকে সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। তোমার ভালোবাসা, তুমি এতটাই অন্ধ ছিলে যে ভুলে গেছো হির আমার বউ। একবারও মনে হলো না আমি হিরকে ছাড়া বাঁচবো না? তুর্য, তুমি হিরকে ভালোবাসো, আমিও ভালোবাসি। তোমার যেমন ওকে কাছে পেতে ইচ্ছে হয়, আমারও তেমনি ইচ্ছে হয়। ওর জন্য তোমার হৃদয় যেমন পড়ে, আমারও পড়ে। পার্থক্য শুধু একটাই, তুমি ওর স্বামী। তুর্য আরেকবার মারতে যেও হাত নামিয়ে নিল। এতটাই যখন ভালোবাসো হিরকে, তাহলে কেন ড্রাগস দিচ্ছিলে ওকে? তুমি জানো ওই ওষুধগুলোর সাইড এফেক্টের জন্য হিরের ব্রেন একসময় সম্পূর্ণ কাজ করা বন্ধ করে দিত। কি বলছো তুর্য এসব? হিরকে ড্রাগস, তাও আবার আমি? আমি স্বপ্নেও এই কাজটা করতে পারিনি। আমি ভালোবাসি হিরকে, সবসময় ওকে লুকিয়ে আমার কাছে রাখতে চেয়েছিলাম, তাই সেদিন হিরের কথা কাউকে বলিনি। কিন্তু বিশ্বাস করো, আমি হিরের ক্ষতি করতে পারিনি। তুর্য একদৃষ্টিতে তাকিয়ে আছে রায়ানের দিকে। কেন যেন রায়ানকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে তার। রায়ানের চোখ দুটো বলে দিচ্ছে তার বলা প্রতিটা কথাই সত্য। তুর্য জনকে ফোন করে রায়ানকে হসপিটালে পাঠালো আর রায়ানের প্রপার ট্রিটমেন্টের ব্যবস্থা করলো। ঝর্ণার নিচে বসে কাটছে আমি। নিজেকে মনে হচ্ছে অসহায়। এইমাত্র তো তুর্যকে ভালোবাসতে শুরু করছিলাম, তাহলে এমন কেন হলো? কেন বারবার আমার সাথে এমন হয়? আমার কি খুশি হওয়ার অধিকার নেই? আমি তো তুর্যকে ঘৃণা করতাম, তাহলে কেন তুর্যের প্রতি দুর্বল হলাম? কেন ভালোবাসার তার মতো একটা লম্পটকে? তুর্য এতটাই খারাপ, এখনো বিশ্বাস হচ্ছে না। আমার মন বলছে তুর্য এমন কিছু করতে পারে না, কিন্তু আমি যে নিজের কানে শুনেছি, তবুও আমার মন বলছে যে তুর্যকে নির্দোষ। আমি কি তাহলে ভুল শুনেছি? হয়তো কিয়ারার সন্তানের বাবা তুর্য নয়, হয়তো কিয়ারা মিথ্যা বলছে, হয়তো সবটা কিয়ারা সাজানো নাটক আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য। হ্যাঁ, তাই হবে। কিন্তু কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করতে চাইবে কেন? সে যাই হোক, আমাকে সবটা জানতে হবে। তাড়াতাড়ি শাড়ি পাল্টে নিয়ে কেয়ারার ঘরে চলে এলাম। উদ্দেশ্য কেয়ারা সত্য নাকি মিথ্যা যাচাই করা। খোঁজাখুঁজির পর যা পেলাম সেটা দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি ভেবেছিলাম হয়তো কিয়ারা আমাকে আর তুর্যকে আলাদা করার জন্য প্রেগনেন্ট হওয়ার নাটক করছে, কিন্তু না, কিয়ারা 3 মাসে প্রেগনেন্ট। প্রেগনেন্সির রিপোর্টগুলো চিৎকার করে বলছে কিয়ারা মা হতে চলছে। সব শেষ হয়ে গেল। তুর্য আর কিয়ারা একে অপরকে ভালোবাসে, আর তাদের ভালোবাসার প্রমাণ এই বাচ্চা। ওদের দুজনের মাঝে আমি এসেছি। আমার জন্য তুর্য আর কিয়ারা ওদের অনাগত সন্তানকে অস্বীকার করছে। তুর্য কি কোনো আমাকে এতদিন একটাবারের জন্য হলে একটুও ভালোবেসে নেই? আমি তো তুর্যকে ভালোবেসে ফেলেছি। আমি কিভাবে থাকবো তাকে ছেড়ে? কিন্তু তার সাথে যে থাকতে পারবো না। আমি কিয়ারা ওর অনাগত সন্তানের জীবন নষ্ট হতে দিতে পারবো না। আমি চলে যাব ওদের জীবন থেকে অনেক দূরে। তুর্য বাড়ি ফিরে ফ্রেশ হয়ে হিরকে খুঁজতে থাকে। সারা বাড়িতে কোথাও খুঁজে না পেলে তুর্যের মাথায় রক্ত উঠে যায়। তুর্যের ভয় হয় হির হয়তো ওকে ছেড়ে চলে গেছে, আর হিরের শত্রুরা ওই সুযোগে রয়েছে কখন হির তার কাছ থেকে দূরে সরে যায়। তুর্য গাড়ির চাবি নিয়ে নিচে নামতে থাকে। তখনই তনিমা চৌধুরীর কাছে যেন হির ছাদে আছে। তুর্য এক ছুটে ছাদে চলে যায়। সেখানে হিরকে দাঁড়িয়ে থাকতে দেখে তুর্য প্রাণ ফিরে পেল। তুর্য হিরকে শক্ত করে জড়িয়ে ধরল বুকে। হিরের গালে কপালে অসংখ্য চুমু খেলো। আমাকে না জানিয়ে তুমি এখানে কি করছিলে জানো? তোমাকে বাড়িতে দেখতে না পেয়ে আমার কি অবস্থা হয়েছিল, কতটা ভয় পেয়েছিলাম। এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তোমাকে হারিয়ে ফেলছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি আমি তুর্যের চোখে। সত্যি চোখ দুটো আমাকে হারিয়ে ফেলার ভয় ছিল, কিন্তু আমাকে যে হারাতেই হবে, তা না হলে তুর্যের সন্তান যে ও প্রাপ্য অধিকার পাবে না। তুর্য আবার আমাকে জড়িয়ে ধরলো। তুর্য, আমি আপনার সাথে আর থাকতে চাই না, আমি ডিভোর্স চাই। হোয়াট? কি বলছো এসব? আমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, যা শুনছো তাই। আমি ডিভোর্স চাই। আপনার সাথে থাকা আমার পক্ষে সম্ভব না। তোমার কি হয়েছে হির? হঠাৎ এসব কেন বলছো?
কি কোনো সমস্যা হয়েছে? কেউ তোমায় কিছু বলেছে? আমাকে বলো। না তুর্য, কেউ আমাকে কিছু বলেনি, কিন্তু আপনার মতো একটা চরিত্রহীন লম্পটের সাথে সারা জীবন কাটানো আমার পক্ষে সম্ভব না। কথাটা শেষ হতে দেরি হলেও গালে একটা চড় পড়তে দেরি হলো না। তুর্য এতটাই জোরে একটা থাপ্পড় মেরেছে যে আমার মাথার ঝিম ধরে গেছে। তুর্য আবারও আমার বুকে জড়িয়ে নিল। আই অ্যাম সরি কলিজা, আমি তোমার গায়ে হাত তুলতে চাই না, কিন্তু বিশ্বাস করো আমি চরিত্রহীন নেই। আমি আজ পর্যন্ত তুমি ছাড়া অন্য কোনো মেয়ের চোখে পর্যন্ত তাকাইনি। কোনো মেয়ের প্রতি আমার কোনো ইন্টারেস্ট ছিল না কখনো, কারণ সেই শুরু থেকে আমি তোমার মোহে আটকে গেছি। কেন কোনো মেয়ের চোখ তুলে তাকাইনি, কিন্তু কিয়ারাকে প্রেগনেন্ট করে এখন ছেড়ে পালাচ্ছেন। একটা বড় ভাবলেন না ওর বাচ্চার কী হবে? বাবার পরিচয় ছাড়া কিভাবে এই সমাজে বড় হবে শিশু? কি বলছো তুমি এসব? মাথা ঠিক আছে তোমার? কিয়ারাকে আমি প্রেগনেন্ট করছি? তোমাকে কে বলছে কিয়ারা প্রেগনেন্ট? আমি কিয়ারার প্রেগনেন্সি রিপোর্ট দেখেছি, 3 মাসে প্রেগনেন্ট চলছে। আমি আপনারা কিয়ারার ফোনে কথা শুনেছি, আপনি এই বাচ্চাকে অস্বীকার করেছেন। এখন সেটা শুধুমাত্র আমার জন্য, তাই আমি আপনাদের জীবন থেকে চলে যাব। আপনি আপনার ভালোবাসার বাচ্চা নিয়ে সুখে থাকবেন। তুর্য আবার ঠাস করে একটা চর বসিয়ে দিল আমার গালে। এতক্ষণ নিজেকে শক্ত করে রাখলে দ্বিতীয়বার চরটা সহ্য করতে পারলাম না, ছোট বাচ্চাদের মতো কেঁদে দিলাম। চুপ, একদম চুপ, একদম বাচ্চাদের মতো ন্যাকা কান্না করবা না। কি মনে করছ নিজেকে? মাদার টেরেসা নাকি আরো বড় কিছু? পুরো দুনিয়ার মানুষের সুখের গ্যারান্টি তুমি নিয়ে ঘুরো। কেরা বলছে ও আমার সন্তানের মা হতে চলছে? একবার আমাকে জিজ্ঞাসা করেছো যে কতখানি সত্য? মনে রাখো হির, সবসময় চোখে দেখা বা কানে শোনা কথা সত্যি হয় না, দৃষ্টিসীমার আড়ালেও সত্য লুকায়িত। তুর্যর কথায় এখনো আমার মাথা কাজ করছে না। হ্যাঁ, এটা আমি কেন ভাবিনি। কিয়ারা তখন ফোনে কথা বলছে, এই কথাগুলো বলছে। তুর্য আর সে তো একই বাড়িতে থাকে, সামনাসামনি কথাগুলো বলতে পারতো। তুর্যকে এভাবে অবিশ্বাস করে আমি অন্যায় করছি। সত্য মিথ্যা যাচাই না করে এভাবে রিয়াক্ট করা ঠিক হয় না। ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম আর কথাগুলো ভাবছিলাম। তুর্য আবারও বলতে শুরু করলো, তুমি সেই কিয়ারা সত্যবাদীর কথা শুনে আমাকে অবিশ্বাস করছো? চলো তার কাছে, এখনই সত্য মিথ্যা প্রমাণ হয়ে যাবে। তুর্য আমার হাত ধরে টেনে আমাকে নিচে নিয়ে গেলেন। কেয়ারার রুমের বাইরে আমাকে দাঁড় করিয়ে তিনি ভিতরে ঢুকলেন। কেয়ারা, তুর্য তুই এই সময়? তুই নাকি প্রেগনেন্ট? তুর্যের প্রশ্নে কেয়ারার চেহারার রং পাল্টে গেল। আমতা আমতা করে কেয়ারা বললেন, কি বলছিস সব? তুই খুব ভালো করেই জানিস আমি কি বলছি। তুই প্রেগনেন্ট, এটা সত্যি হলে এ বাচ্চার বাবা আমি না, এটা তুইও জানিস। তুর্য তুই আমাকে ভুল বলছিস, সব মিথ্যে। হির তোকে বানিয়ে বানিয়ে সব বলছে। তুর্য ঠাস করে কেয়ারার গালে একটা চর বসিয়ে দিল। একটা কথাও মিথ্যে না। তুই হিরকে এসব বলেছিস ইচ্ছে করেই, যাতে আমাকে আর হিরকে আলাদা করতে পারিস। আর এসব যদি মিথ্যে হয় তাহলে তুই কিভাবে জানলি এসব আমাকে হির বলেছে? কি হলো, চুপ করে আছিস কেন বল? তুর্য, যখন তুই প্লিজ টিভি সিরিয়ালের লজিক দিস না যে আমি ড্রিঙ্ক করে তোর কাছে গিয়েছিলাম, পরে সব ভুলে গেছি, আর এমনিতে আমার কোনো ইনোসেন্স প্রমাণ নাই। তোর প্রেগনেন্সি রিপোর্টে লেখা যে তোর 3 মাস চলছে, তাই না? কিন্তু তুই তো 6 মাস যাবৎ বাংলাদেশে ছিলি না, আর আমি গত 6 মাস দেশের বাইরে যাইনি। তাহলে তুই কোন সাহসে বললি এটা আমার বাচ্চা? তুই যে আমাকে ক্ষমা করে দে। তুই তো জানিস আমি তোকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। হিরকে তুই আমার চেয়ে বেশি গুরুত্ব দিস, এটা আমার সহ্য হয় না। আর ইউ ম্যাড কিয়ারা? তুই বুঝতে পারছিস না হির আমার ওয়াইফ, আমার জীবনে সবার চেয়ে ওর গুরুত্ব বেশি। কিন্তু তুর্য, আমি তো ছোটবেলার বন্ধু। শাট আপ কিয়ারা, জাস্ট শাট আপ। তোর এই লেম রিজনগুলো আর নিতে পারছি না। তোর একটা বোকামির জন্য আমার আর হিরের সংসার ভেঙে যেতে পারত। সরি তুর্য, আমি হিরের কাছে ক্ষমা চেয়ে নেব। আই ডোন্ট নিড ইয়োর সরি। তুই কালকে এ বাড়ি থেকে বিদায় হবি। যদি কালকে এই বাড়ি থেকে না যাস তাহলে ফুপি আম্মুকে সব বলতে বাধ্য হব। প্লিজ তুর্য, আম্মুকে কিছু বলিস না, আম্মু জানতে পারলে কষ্ট পাবে। আমি তোকে 2টো অপশান দিয়েছি, চয়েস ইয়োর চয়েস। তুই কিয়ারার রুম থেকে বেরিয়ে আমাকে একটা রাগী লুক নিয়ে চলে গেল, আর আমি লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে হলো। এমন একটা মেয়ের কথা শুনে আমি আমার স্বামীকে সন্দেহ করছি। আমার কথায় তুর্য অনেক কষ্ট পেয়েছে, তার কাছে ক্ষমা চাইতে হবে। আমার ঘরে গিয়ে দেখি তুর্য শুয়ে পড়ছে, কিন্তু এখনও ঘুমায়নি। তুর্যের সামনে গিয়ে কয়েকবার কান্না চেহারা বানিয়ে রাখলাম, কিন্তু তুর্য সাড়া দিচ্ছে না। বোঝাই যাচ্ছে অনেক রাগ করে আছে। কিছু একটা ভেবে তুর্যের উপর শুয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আমার এই কাজে তুর্য রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। এভাবে উপরে উঠলে কেন? নামো। না, নামবো না। আমাকে প্লিজ ক্ষমা করে দেন, আর কখনো এমন হবে না। সত্যি এবারের মতো ক্ষমা করা যায় না?
তুর্য আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে আমাকে বুকে জড়িয়ে নিল। যদি সারা জীবন এভাবে বুকে মাথা দিয়ে ঘুমিয়ে থাকতে পারো, আর কখনো ঘুম পড়ি হয়ে চোখে নেমে এসে কে জানে। রাত 3টে বাজে। হির তুর্যের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু তুর্যের চোখে ঘুম নেই। সে হিরের চুল হাত বুলিয়ে দিচ্ছে আর কিছু ভাবছে। রায়ান হিরকে ড্রাগস দেয়নি, এটা তুর্যর বিশ্বাস হয়ে গেছে। কিন্তু যদি রায়ান এসবের পিছনে না থাকে, তাহলে কে করছে? রায়ানের সাথে আরেকবার দেখা করতে হবে। কি এরা কারোর সাথে ফোনে কথা বলছে? প্লিজ বেবি, আমাকে ভুল বুঝো না। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি হিরকে তুর্যের জীবন থেকে সরানোর, কিন্তু তুর্যের ভালোবাসা বারবার হিরকে আটকে দেয়। আজকে আমার প্ল্যানটা একদম ফুলপ্রুফ ছিল, কিন্তু তুর্য যে হিরের পেট থেকে সব কথা বের করে নেবে আমি বুঝতে পারিনি। সত্যি বিশ্বাস করো, ও পাশ থেকে কিয়ারা বেবি, আই নো দ্যাট ইউ আর গুড ফর নাথিং। এমনভাবে বলো না প্লিজ, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসলে হয় না, ভালোবাসা প্রমাণ করতে হয়, যেটা তুমি পারোনি। তাই তোমার মতো একটা ইউজলেসকে দিয়ে কিছু হবে না। এখন যা করতে হয় আমাকে করতে হবে। হ্যালো বেবি বেবি। কিয়ারা ফোন রেখে কান্নায় ভেঙে পড়লো। পরের দিন সকালে হির ঘুম থেকে উঠে তুর্যকে কোথাও খুঁজে পেল না। হাসপাতালে তুর্য রায়ানের সামনে বসে আছে। রায়ান মোটামুটি একটু সুস্থ আছে। কিছুক্ষণ চুপ থেকে তুর্য বলতে শুরু করলো, লুক রায়ান, আই নিড টু নো হিরকে মেডিসিনগুলো কে দিত, কিভাবে দিত, এই জন্য আই নিড ইউর হেল্প। আমি সব দিক দিয়েই তোমায় হেল্প করবো তুর্য, কিন্তু তার আগে আমার কিছু প্রশ্নের উত্তর কি দিতে পারবো? উত্তর দেওয়ার মতো হলে অবশ্যই দেবো। তুমি হিরকে তুলে নিয়ে রেপ করছিলে কেন? হির তো তোমার বিবাহিত স্ত্রী, ওর সাথে এই ধরনের ব্যবহার করতে তোমার বিবেক বাঁধলো না? কেউ আমাকে এই ধরনের প্রশ্ন করুক, এটা আমার একদম পছন্দ না রাহান। কিন্তু তুমি আমার হিরকে এতদিন সেভ রেখেছো, এই জন্য এতটুকু তোমার জন্য আমি করতেই পারি। হিরকে এত কষ্ট দেওয়ার আমি কষ্ট পেয়েছি, কিন্তু আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তোমার আর হিরের বিয়ে ছিল 2 দিন পর। আমি চেষ্টা করেছি এই 3 মাস হিরকে পুরনো সব স্মৃতি মনে করিয়ে, কিন্তু আমি দিন শেষে ব্যর্থ হয়েছি। কিছুতেই হিরকে পুরনো কথা মনে করাতে পারিনি। হিরের সামনে আমি অনেকবার গিয়েছি, অনেকবার ওকে সব বলেছি। হির 2-3 দিন পর পর আমার চেহারাটা ভুলে যেত। নিরুপায় হয়ে একদিন রাহির সাথে যোগাযোগ করে ওকে সব খুলে বলি। তখন রাহি আমাকে হেল্প করে তোমার কাছ থেকে হিরকে ফিরিয়ে আনতে। রাহির লোকে আমাকে হিরের সব তথ্য দিত। তোমার আর হিরের বিয়ে থামানোর জন্য আমি মরিয়া হয়ে উঠছিলাম, কিন্তু আমি আমার ভালোবাসা দেখাতে পারলাম না। হিরের সামনে অতীতের কিছু বললে হিরের মানসিক যন্ত্রণা শুরু হয়ে যায়। একটা ডাক্তারের সাথে পরামর্শ করলে তিনি বলেন হিরের প্রপার চেক আপ ছাড়া কিছুই করতে পারবেন না। রাহিকে দিয়ে হিরকে বিয়েটা থামিয়ে দেওয়ার জন্য আর অনেকবার বলিয়েছি, কিন্তু হির মানেনি। ইভেন ডাক্তারের কাছে আনার অনেকবার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। অবশেষে একটা প্ল্যানের মাধ্যমে আমাকে মানাতেই হলো, যার মাধ্যমে হির নিজে এ বিয়ে ভেঙে দিল। অনেক ভেবেচিন্তে প্ল্যানটা আমার মাথায় এলো, কারণ হিরকে আমি খুব ভালো করেই জানি ও তোমাকে কখনোই ঠকাবে না, তাই নিজেই বিয়েটা ভেঙে দিবে। আমি জানি আমি যা করেছি সেটা অন্যায়, কিন্তু হিরকে ফিরে পাওয়ার জন্য আমি সব করতে পারতাম। এই জন্য আমার আর রাহির প্ল্যান অনুযায়ী সেদিন কলেজের ফাংশনের জন্য হির একা বাসা থেকে বের হয়, আর আমি ওকে রাস্তা থেকে তুলে নিয়ে যাই। তারপর যা হয় তাই হয়েছে। হির নিজ থেকে তোমাকে মানা করে দেওয়ায় মন বানিয়ে নেয়। জানি না এটাই আমার ভাগ্য বলবো নাকি অন্য কিছু। সেদিন সকালে তুমি ঢাকার বাইরে চলে যাও, যার জন্য আমি আরও একটা সুযোগ পাই হিরকে বিয়ে করে নেওয়ার। আমার বিশ্বাস ছিল যে কোনো উপায়ে হিরকে নিজের কাছে আনতে পারলে ওর সমস্যাটা জানতে পারবো। হলো তাই। এতটুকু বলে তুর্য থামলো। রায়ানের চোখের পানি টলমল করছে। কেন যেন তুর্যের জন্য আজ ওর খুব মায়া হচ্ছে। তুর্য আর রায়ান সমবয়সী, ছোট থেকে দেখে আসছে তুর্যকে। হির যে তুর্যর কলিজা তাতে রায়ানের কোনো সন্দেহ নেই, কিন্তু হিরকে যে সে নিজেও অনেক ভালোবাসে, তাই তো এতটা স্বার্থপর হয়ে গিয়েছিল সে। রায়ান একটু সামনে এগিয়ে এসে তুর্যকে জড়িয়ে ধরে ক্ষমা চাইলো, আর স্বার্থপরতার জন্য তুর্য আর কোনো অভিমান রাখলো না। রায়ানের এসব করার পিছনে কারণটা ভালো করেই জানে। আজ এই ভালোবাসার জন্যই দুজনের সমান অপরাধী। রায়ান বলতে শুরু করলো, সেদিন ফুপা আর হিরের গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমরা তার 2 দিন পর খবর পাই, কারণ তারা চট্টগ্রামে অ্যাক্সিডেন্ট করেছিল। আমরা যাওয়ার আগে ফুপা গুরুতর আহত হয়ে মারা যায়, আর হির কোমায় ছিল। যদিও 11 দিন পর হিরের জ্ঞান ফিরে, কিন্তু সে কাউকে চিনতে পারে না। স্মৃতিশক্তি হারিয়ে একদম ছোট বাচ্চার মতো হয়ে গেছিল। না ফুপির কথা মনে ছিল না, না তোমার কথা। আব্বু আম্মুকে তোমাকে হিরের কথা জানাতে চেয়েছিল, কিন্তু আমি বাধা দিই। আমার মনে হয়েছিল ভাগ্য আমার হিরকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য এমনটা করেছে। নিজের স্বার্থের জন্য আমি সেদিন হিরকে তোমার কাছে থেকে আলাদা করেছিলাম তুর্য, কিন্তু বিশ্বাস করো এই কয়েক মাস
একবারও হীরা আমাকে ভালোবাসতে পারেনি। আমার বানানো ভালোবাসার গল্প হীরের মনে গেঁথেছিল শুধু। আমি হীরকে বলেছিলাম যে ওর বাবা মা ছোট থাকতেই মারা গেছে, আর আমাদের বিয়ে ঠিক আছে ছোটবেলা থেকে। রাহি তো তোমার সাথে কথা বলতো, সেটা আমি জানতাম না। আর হীরকে আমি কোনো ড্রাগস দিতাম না, কিন্তু হাসপাতাল থেকে আসার আগে ডাক্তার হীরকে কিছু ওষুধ দিয়েছিলেন। সেই ওষুধগুলোই হীর খায়, কিন্তু সেগুলো তো মাথা ব্যথা আর ঘুমের ওষুধ। ওই ওষুধগুলো হীরকে কোনো ডাক্তার দিয়েছে বলতে পারো? সেই ডাক্তার তো কয়েক মাস আগে ঢাকাতেই আছে, আর সেই ডাক্তারকে দেখায় হীর। পেয়ে গেছি। কি পেয়েছো? এই ডাক্তারই হীরকে ড্রাগস দেয়। আমার এই ডাক্তারের ইনফরমেশন চাই, অ্যাটস এনি কস্ট। বাসায় হীরের ঘরে থাকতে পরে প্রেসক্রিপশন আমাকে একবার দেখাতে হবে। তুমি দেখে আমাকে একবার জানাও। হীরের এই শত্রুকে শেষ না করতে পারলে হীর সেফ থাকবে না অবশ্যই। তুর্য হাসপাতাল থেকে বেরিয়ে বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে তুর্য সারপ্রাইজড হয়ে যায়। তুর্যের বেস্ট ফ্রেন্ড রুহান দাঁড়িয়ে আছে তুর্যের সামনে। কি খবর দোস্ত, বিয়ে করে ফেললি আর আমাকে একটা বার বললি না? আরে দোস্ত, তুই কবে ফিরলি লন্ডন থেকে? রাখ শালা তোর দোস্ত, আমাকে তো তুই ভুলেই গেছিস। আরে মামা, তোমায় কি ভুলতে পারি? এই কয়েক মাস একটা খোঁজ নিস না, কি মনে করব আমি? সরি দোস্ত, অনেক কাজের চাপ। আবার বিয়েটা হুট করে করেছি যে তোকে বলতে পারিনি। হ্যাঁ হয়েছে। ভাবি কোথায়? ভাবির মুখদর্শন তো করা। আমিও দেখি কোন হুড় পড়ি আমার দোস্তের মন কেছে। অবশ্যই দেখবি। তোর যে একজন সার্ভেন্টকে পাঠালো হীরকে আনতে। হীর বিয়ের পর প্রথম আজকে লাল রঙের শাড়ি পরেছে, পাতলা লাল রঙের শাড়ি, সাথে মনের মাধুরী মিশিয়েছে। যদিও শ্বাসটা তুর্যের জন্য তুলে রাখা, আর হীর জানেও না নিচে কে এসেছে। হীর সিঁড়ি দিয়ে নেমে নিচে আসার সময় তুর্যের চোখ আটকে যায় হীরের উপর। হীর এমনিতে শাড়ি খুব বেশি একটা পরে না, আজ হঠাৎ পড়াতে খুব ভিন্ন লাগছে। তুর্যের ঘোর লাগানো চোখে তাকিয়ে আছে হীরের দিকে। হীর লজ্জায় মাথা নিচু করে আছে। তাদের চোখাচোখে পাশে অন্য আরেকজনের চোখ হীরকে নিশাভর দৃষ্টিতে দেখছে। রুহান মন্ত্রমুগ্ধের মতো দেখছে হীরকে। সে হয়তো জানে না একটা নিষিদ্ধ আবেগকে প্রশ্রয় দিচ্ছে, কিন্তু তার বেহায়ের চোখ বাধা মানছে না। তনিমা বেগমের ডাকে সবার ঘোর কাটে। রুহান নিজের চোখ সরিয়ে নিলেও ওর মনে হয় হীরের ছবি গেঁথে গেছে। কন্ট্রোল রুহান, ভাবি হয় তোর তোর বেস্ট ফ্রেন্ড তুর্যর ওয়াইফ। নিজের চোখ সামলা। বিড়বিড় করছে কথাগুলো। কি বিড়বিড় করছিস? তুর্য রুহানকে হালকা ঝাঁকিয়ে প্রশ্ন করলো। আরে কিছু না, বলছিলাম ভাবির সাথে পরিচয় করিয়ে দিয়ে চোখে চোখে ইশারায় লেগে পড়ছিস। দোস্ত, ও হচ্ছে হীর, আমার বউ, আমার ভালোবাসা, আমার কলিজা, আমার জীবন, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। আর হীর, ইনি হচ্ছেন একটা তোমার দেবর, আমার বেস্ট ফ্রেন্ড রুহান। সরি রকস্টার রুহান খান। কেমন আছো ভাবি? রুহান, ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? ভালো না থাকলে এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছি রুহান। রুহান ভাইয়ের কথাটা কেমন যেন সহজভাবে মেনে নিতে পারলাম না আমি। তার চাউনিতে কেমন অস্বস্তিকর ছিল। এসব নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম, তখন তুর্য আবার বলতে শুরু করলেন। জানো হীর, রুহানের সাথে আমার প্রথম দেখা হয় লন্ডনে। আমার একসাথে থাকতাম। গ্রাজুয়েশন শেষ করে দুজনে একসাথে মিউজিকে প্রফেশনে হিসাবে চুজ করি। আজ দুজনে সমুচ্চতায় আছি। ভুল বললি দোস্ত, তুই আমার থেকে অনেক বেশি সাকসেসফুল আর পপুলার, অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। তুর্য আর রুহান কথা বলছে। আজ এতদিন পর তাদের দেখা হয়েছে। আমি কিচেনে চলে গেলাম আম্মুর হেল্প করার জন্য। সবাই একসাথে খাবার পর্ব শেষ করে আড্ডা দিতে বসলো। আমি আর তুর্য একসাথে বসে আছি। তুর্য এক হাত দিয়ে আমার হাত চেপে ধরে আছে। কি মুশকিল, বাসার সবাই দেখছে আর মুখ টিপে টিপে হাসছে। আমার তো লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে, কিন্তু তুর্য বেশ আরামই মনে হচ্ছে। রুহানের দৃষ্টি কেন যেন আমার ভালো মনে হচ্ছে না। এমনভাবে আমার দিকে তাকিয়েছে যে আমার অস্বস্তি হচ্ছে। সবার জন্য চা আনার বাহানা নিয়ে সেখান থেকে উঠে পড়লাম। যদিও রুহান তুর্যের বেস্ট ফ্রেন্ড, তার সম্পর্কে এমন ভাবা উচিত নয়, কিন্তু আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে জানান দিচ্ছে খারাপ কিছু হতে চলছে। আমার কি তুর্যকে জানানো উচিত রুহান ভাইয়ের কথা? তুর্য আবারও আমাকে ভুল বুঝবে না তো? রাতে রুহানকে তুর্যের পাশের রুমটা দেওয়া হলো, যেই রুমটাতে ব্যালকনি থাকে। তুর্যের রুমের ব্যালকনির সাথে সব দেখা যায়। হীর ব্যালকনিতে দাঁড়িয়ে রুহানের ওভাবে তাকিয়ে থাকার কথা ভাবছে। আকাশে মেঘ জমছে, দমকা হাওয়া হীরের চুলগুলো এলোমেলোভাবে উঠছে। তুর্য কাছের সাথে হেলান দিয়ে হীরকে দেখছে, তার মায়াবতীর মায়ার নতুন করে জড়াচ্ছে। পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে রুহান, তার দৃষ্টি বরাবরের মতো হীরের দিকে। না জানি কি মাদকতা আছে হীরের মধ্যে, যা বরাবর রুহানকে এক নিষিদ্ধ আবেগের দিকে টানছে। নিজের চোখকে থামাতে পারছে না। বন্ধুর বউকে এই নজরে তার অন্যায় হচ্ছে, কিন্তু সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। যে করে হোক একবারের জন্য হলে হীরকে সে পেতে চায়। রুহানের ভাবনায় তখন জেদ পড়ে।
যখন তুর্য এসে হিরকে জড়িয়ে ধরে, রুহানের অজান্তে তার কপালের রগটা ফুলে ওঠে। তুর্য তার মনে হয় সুখে হিরকে আদর করছে। হিরো সমান তালে তাল মিলেছে তুর্যের সাথে। রুহানের চোখ রক্তচক্ষু নিয়ে ওদের দিকে তাকিয়ে আছে। তার চিন্তা শক্তি বলছে সে যা ভাবছে তা ঠিক নয়, কিন্তু মনকে সে মানতে পারছে না। এক পর্যায়ে তুর্য হিরকে কোলে নিয়ে ঘরের ভিতরে গিয়ে লাইট অফ করে দেয়। রুহান কিছুক্ষণ এভাবে থেকে স্মোক করা শুরু করে দেয়। সেদিন রাতে রুহানের ঘুম হয় না। সকালে ঘুম থেকে উঠে নিজের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলতে দেখি তুর্য ঘুমিয়ে আছে আর আমি বুকের উপর। তাকে এভাবে দেখে পুরো কথা মনে পড়ে গেল। আর আগেও একদিন তুর্য এভাবে আমার উপর ঘুমিয়েছিল। সেদিন তাকে দেখে আমার ঘৃণা হচ্ছিল, আর আজকে তাকে এভাবে দেখে অনেক ভালো লাগছে। সত্যি হয়তো আমি তুর্যকে ভালোবেসে ফেলছি। তুর্যর মুখটা আমার অনেক পরিচিত মনে হয়। কেন যেন মনে হয় এই মুখটা আমার সারা জীবনের চেনা। আমি কি আগে থেকে তুর্যকে চিনতাম? কোথাও কি দেখেছি? কিছু মনে করতে পারছি না। জানি না কি হচ্ছে আমার সাথে। এসব বেশি কিছু ভাবতে পারছি না। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। তুর্য কপালে ভালোবাসার পরশ রেখে দিলাম। ওকে আস্তে করে নিজের উপর থেকে সরিয়ে নিচে পড়ে থাকা শাড়িটা কোনো মতো গায়ে জড়িয়ে নিলাম। ওয়াশরুমে গিয়ে পড়লাম বিপদে। জামা আনা হয়নি, তাই বাথটবটা পাচ্ছি না। তাই বাধ্য হয়ে টাওয়াল জড়িয়ে বেরিয়ে পড়লাম। ফ্রেশ হয়ে দেখি তুর্য উঠে পড়ছে। এই লোকটা একটা অসভ্য। এমনিতে কখনো তাড়াতাড়ি উঠবে না। আজ আমি এই অবস্থায় আছি আর আজকে ওনাকে তাড়াতাড়ি উঠতে হলো। তুর্য আমার দিকে তাকিয়ে আছে। আমার ভীষণ লজ্জা পাচ্ছে, তাকাতে পারছি না তার দিকে। ভেজা চুলের পানিতে মেজে ভিজে যাচ্ছে। তাই তাড়াতাড়ি করে আলমারি খুললাম। পিছন থেকে তুর্য আমাকে এসে জড়িয়ে ধরলো। জানতাম এমন কিছু একটা হবে। এটা কি হচ্ছে? ছাড়েন, আমাকে রেডি হয়ে নিচে যেতে হবে। না, ছাড়া যাবে না। আর তুমি নিচে গিয়ে কি করবা? বাড়িতে 1 ডজন সার্ভেন্ট আছে। লুচুগিরি বন্ধ করুন আর যেতে দিন। এমনিতে রাতে ঘুমোতে পারিনি, মাথা ব্যথা করছে। দোষটা তোমার। এত সুন্দর হতে কে বলছে শুনি? তুমি এত সুন্দর না হলে তো বারবার রোম্যান্স করতে মন চাইতো না। এখন সব দোষ আমার? অফকোর্স। এখন তো কথা না বলে আমাকে রোম্যান্স করতে দাও। আমি কিছু বলতে যাব তার আগেই তুর্য আমার ঠোঁট দুটো দখল করে নিল। তার এক হাত আমার কোমরে আঁকড়ে ধরছে আর অন্য হাত আমার চুলে গভীর বিচরণ করছে। বেশ কিছুক্ষণ এভাবে থাকার পর তুর্য আমার ঠোঁট ছেড়ে দিয়ে ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। কিছুক্ষণ পর আমাকে কোলে তুলে বিছানায় শুয়ে দিয়ে নিজের ভর আমার উপর ছেড়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলেন। আমিও তাকে শক্ত করে জড়িয়ে ধরলাম। সবাই একসাথে বসে দুপুরের খাবার খাচ্ছি। আমি আর আম্মু সার্ভ করছে। তখন রুহান বলল, দোস্ত তুই তো বিয়ে করে নিলি। আমি আর কতদিন এভাবে থাকবো? একা একা ভালো লাগে না। তো বিয়ে কর। একটা সুন্দরী ভাবু আসুক আমার। হ্যাঁ, এইবার তো করতে হবে। একটা পরী দেখা পেয়েছি, পরীটাকে আপন করে পেতে হবে। বলিস কি মামা? কোথায় পেলি পরী ভাবি? পেয়েছি, সময় হলে সব বলবো। কিন্তু এখন শুধু এইটুকুই বলবো যে তোদের বাড়িতে এসে আমার ভাগ্য খুলে গেছে। তাই নাকি? যাক, আমার বন্ধুর ভাগ্য খুলছে তাতেই আমি খুশি। খাওয়া দাওয়া শেষে রুহান কোথায় বেরিয়ে গেল। তখনই রাহান সেখানে উপস্থিত হলো। রাহান ভাইয়া এসেছে দেখে আমার খুশি হচ্ছিল, আবার ভয়ও লাগছিল। না জানি সেদিনের কথা ভাইয়া কি মনে করেছে। ভয়ে ভয়ে তুর্য আর রাহান ভাইয়ের সামনে গেলাম। রাহান ভাইয়া আমাকে দেখে একগাল হেসে বলল, কেমন আছিস হির? ভালো আছি। তোমার এই অবস্থা কি করে হলো? অ্যাক্সিডেন্ট করলে কিভাবে? সে কিছু নয়, একজন সাইকো লাভার আমাকে এই দশা করছে। তুর্যর দিকে তাকিয়ে হেসে দিয়ে কথাগুলো বলল। রায়ান ভাইয়া কি বললেন আমি কিছু বুঝলাম না। হির, তুমি রায়ানের জন্য খাবারের ব্যবস্থা করো। তুর্য, জি আমি আসছি। আমি হিরকে ভিতরে পাঠিয়ে দিয়ে তুর্য বলতে শুরু করো, কিছু পেয়েছো? হ্যাঁ, হিরের ঘর থেকে ডাক্তারের প্রেসক্রিপশন পেয়েছি। এখন ডাক্তারের ইনফরমেশন আছে। চলবে। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নেক্সট পার্টের জন্য অবশ্যই কমেন্ট করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।